শীতের এক সন্ধ্যেবেলা বেতু পটকা চায়ের দোকানে এসে উপস্থিত হয়েছে। 2-3 বৃষ্টি হওয়ার জন্য ঠান্ডাটা আরো জাগিয়ে পড়েছে। আরে সুবোধা, যে তুমি এসেছো দেখছি, এসো এসো এসো। আরে সুবোধা, তুমি তো দিদির বাড়িতে ঘুরতে গিয়েছিলে দিন তিনেকের জন্য, তো বেশ কয়েকদিন পরেই ফিরলে। জায়গাটা খুব পছন্দ হয়েছিল মনে হচ্ছে। আগে তোরা দুজনে বস। হ্যাঁ, এই গণেশ দা, ওদের দুজনকে এই জুড়ে চা খাওয়াও তো। সুবোধা, তোমার মুখটা দেখে মনে হচ্ছে বিশেষ কিছু ঘটেছে ওখানে। ঘটেছে তো বটেই, জীবনে আরেকটি ভয়ঙ্কর অভিজ্ঞতা হলো। চিঠি নিয়ে তোমার আগে দুটি অভিজ্ঞতা তো মানুষ ভীষণ পছন্দ করেছিল। আশা করছি তুমি আজকে যে সত্যি ঘটনাটি বলবে সেটাও ভীষণ ভয়ঙ্কর। ভয়ঙ্কর তো বটেই। শুভ গায়ে চাদরটাকে আতশত করে নিয়ে চারিপাশে অন্ধকারে একবার দেখে বলতে শুরু করে। জামাইবাবু বদলি হয়েছিল হুতুমপুর নামে একটা গ্রামে, যেটা পুরুলিয়াতে। বুঝলে শুভ, এবার খুব ভালো জায়গাতে এসেছি। কি সুন্দর গ্রাম। তুমি পোস্ট অফিস থেকে ছুটি নিয়ে কয়েকদিনের জন্য ঘুরে যাও এখান থেকে, দেখবে খুব ভালো লাগবে। ঠিক আছে, জামাইবাবু যখন বলছে তখন কাজের থেকে বিরতি দরকার, আর মাথাটা কাজ করছে না, তাই সামনের মাসেই আসছি বলে একটা চিঠি লিখে দিলাম। আর ভাগ্নে বাবাজি কেমন আছেন? তোমার ভাগ্নে তো মামান্ত প্রাণ। সামনের মাসেই ছুটি নিয়ে চলে এসো। তুমি এলে তোমার ভাগ্নে সন্তু দারুণ খুশি হবে। সেই মতো পরের মাসেই ছুটি নিয়ে রওনা দিলাম পুরুলিয়ার হতুনপুরের দিকে। হুতুমপুর স্টেশন যখন পৌঁছালাম, ছোট্ট স্টেশন থেকে বেরিয়ে বাইরের দিকে এগিয়ে গেলাম। এইখানেই গ্রামের ছাপ স্পষ্ট, কারণ এখানে এখনো গরুর গাড়ি জন রয়েছে। দাদা, শৈল ভট্টাচার্যর বাড়ি যাবেন নাকি? অবশ্যই যাবো দাদা, উঠে আসুন। তবে মিনিট 10 বসতে হবে। শেষ বাসটা এলে নিশ্চয়ই কজন যাত্রী পাবো। ঠিক আছে, তাতে কোনো অসুবিধা নেই। দাদা, এখানে আপনাকে একটু নতুন মনে হচ্ছে। শৈল ভট্টাচার্য আমার জামাইবাবু। ও আচ্ছা আচ্ছা, ও উনি খুব ভালো মানুষ। পরিচয় আছে বলে হচ্ছে। আসলে উত্তমপুর ছোট্ট গ্রাম তো, এখানে খুব অল্প দিনেই সবার সাথে সবার পরিচয় হয়ে যায়। আপনি একাই এসেছেন মনে হচ্ছে, সঙ্গে কোনো ছোট ছেলে মেয়ে নেই। যাক, তাতেই ভালোই হয়েছে। এমন কথা বলছো কেন? ছোট ছেলে মেয়ে থাকলে কি হতো? ওরে বাবা, ভুলে ওর কথা বলবেন না। উত্তমপুরের রাতে 12 বছর বা তার নিচের ছেলে মেয়েদের রাতে ভীষণ নিয়ম মেনে বেরোতে হয়, নইলে নইলে কি? গরুর গাড়ি জানো, আরো কিছু বলতে যাচ্ছিল, ঠিক এমন সময় একটা বাস এসে দাঁড়ালো। তার থেকে নেমে 3 জন তাড়াতাড়ি গরুর গাড়িতে এসে বসলো, যার মধ্যে একটি মধ্যবয়সী লোক, একটি মহিলা আর একটি বছর 8-10 ছেলে। যাক আল্লাহ, তোমার গাড়িটা পেয়ে গেলাম, নাহলে আবার ছেলেটাকে নিয়ে হেঁটে যেতে হতো। এই যে বলাই, ছেলে বউকে নিয়ে কোথায় গিয়েছিলে? আরে আমার ভাইজির বিয়ে ছিল না, আর তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়েছিলাম, তাও দেরি হয়ে গেল। চালকটি বাচ্চাটিকে কিছু সময় দেখে বলল, অসুবিধা নেই, ওকে তো তেল কালিয়া কালোটি পরিয়ে দিয়েছ। গাড়ি যখন চলতে শুরু করবে শুধু ওকে ধরে রেখো, সে কিন্তু আসবে। একটা বিশেষ জিনিস খেয়াল করলাম, বাচ্চা ছেলেটির মাথার মাঝখানে ও মাথার 2 পাশে বেশ বড় বড় কালো 3 কালির টিপ পড়ানো। চালকটি আমাদের এইভাবে ছেলেটির দিকে তাকিয়ে থাকতে দেখে বলে, কি অবাক হচ্ছেন তো? আপনাকে বলেছিলাম না, 12 বছরের নিচে ছেলে মেয়েদের ভীষণ নিয়ম মেনে বেরোতে হয়। আসলে ওই হুতুমপুরে প্রতি রাতে
কালাসুর বেরোয়। 12 বছরের নিচে ছেলে মেয়েদের পেলেই তার শরীরে ভর করে। তারপর সে কি ভয়ঙ্কর কষ্ট। আমি অপন এক অবাক ঘটনা শুনে শুনে মনে মনে হাসলাম। অরুণ গাড়ি চলতে শুরু করে। অরুণ গাড়িতে বসে বাইরে তাকিয়ে দেখি আকাশ তখন কালো হয়ে গেছে আর ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে। মা বাবা দুই পাশে আর মাঝি ছোট ছেলেটিকে দুজনে আঁকড়ে রেখে মাঝে মাঝেই বাইরের অন্ধকারে তাকাচ্ছে। বাবাই, তুই বাইরের দিকে তাকাস না। কিচ্ছু হবে না, ভয় পেও না তো। গাড়িটা আরো কিছুটা এগোতেই বাইরে দেখলাম বেশ জোরে বৃষ্টি শুরু হয়েছে। কাঁচা রাস্তা, দুই পাশে ফাঁকা জমি। অনুর গাড়ি ধীর গতিতে এগিয়ে চলেছে। হঠাৎ যেন মনে হলো একটা ঘন কালো ছায়া ঘন অন্ধকারের ভিতর থেকে বেরিয়ে আসছে। চেহারাটা পরিষ্কার দেখা না গেলেও ঘোড়ার আওয়াজটা শোনা যেতে লাগলো। ছায়াটা ঘোড়ার গাড়ির পেছনে পেছনে আসছে, কিন্তু যেন একেবারে কাছে আসতে পারছে না। আচ্ছা, ওই কালো ছায়াটা কি? এই চুপ করে থাকুন, ওইটাই তো কালাসুর। বলেছিলাম না, ও প্রতি রাতে বেরোয়। ও গাড়িতে থাকা বাচ্চাটির উপস্থিতি বুঝতে পেরেছে, কিন্তু কাছে আসতে পারছে না। কিছু সময় এমন হওয়ার পর হঠাৎ করে আবার কালো ছায়াটি অন্ধকারে মিলিয়ে গেল। আবার নামার কিছু সময় আগে লোকটি তার ছেলে ও বউকে নিয়ে নেমে গেলে। কি এবার বিশ্বাস হলো তো? কালো ছায়া ছাড়া তো কিছু দেখতে পেলাম না। ঈশ্বর না করুন কালাসুরকে যেন না দেখতে হয়, ওকে দেখলে বিপদ আছে। জামাইবাবুর বাড়িতে পৌঁছে সবার সঙ্গে আনন্দ করে সব ঘটনা নিমেষে ভুলে গেলাম। দিদি, জামাইবাবু আর বিশেষত ভাগ্নিকে দেখে মনটা আনন্দে ভরে গেল। অনুর গাড়িতে দেখা ঘটনাটা আর কাউকে জানালাম না। এই আনন্দ ঘন মুহূর্ত অমন একটা কালো ছায়ার ঘটনা বলার দরকার আছে বলে তো মনে হয় না। মামা জানো তো, উত্তমপুরে মেলা শুরু হয়েছে। বাবা আমাকে নিয়ে যাবে বলেছে। এই জামাইবাবু, আপনি ওকে নিয়ে যাচ্ছেন না কেন? আরে বলো না, এখানে আসার পরে একটা কথা শুনেছি যে রাতে নাকি কালাসুর নামে এক অপদেবতা বেরোয়, 12 বছর অবধি ছেলে মেয়েদের ক্ষতি করে। জামাইবাবু, আপনি যে কথাটা একেবারে ভুল বলেছেন তা ঠিক নয়। আমি এখানে আসার সময় দেখলাম বটে, তবে আপনি কি সত্যিই এইসব বিশ্বাস করেন? আমি তো কেবল একটা ছায়া দেখলাম, ওটা কালাসুর না কি তা বুঝতে পারলাম না। তবে সবাই তো বলে। বাবা আমাকে কালকেই বেড়াতে নিয়ে যাবে, চলো না। তাহলে দিনের বেলাতেই দেখে আয়। ধর, দিনের বেলাতে মেলা দেখতে কে যায়? মামা আমাকে রাতে নিয়ে যাবে। কিন্তু কোনো চিন্তা করবেন না, আপনি তো কাজের জন্য যেতে পারছেন না, আমি বাগনাকে ঘুরিয়ে আনবো। ভাগ্নে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে। পরদিন সন্ধ্যের দিকে ভাগ্নেকে নিয়ে রওনা দিলাম মেলা দেখতে। সেদিনটাও আকাশটা বেশ মেঘলা ছিল, মাঝে মাঝে হাওয়া বইছিল। বাগনে, মেলাতে কেমন আনন্দ করলে? দারুণ হয়েছে বাবা, বিশেষ করে ঝুলন্ত দোলনাটা, ওটা তো দারুণ। ভাগ্নে, এবার তাড়াতাড়ি পা চালা, না হলে বৃষ্টিতে ভিজতে হবে যে। চলো বাবা চলো, শর্টকাট পথ দিয়ে চলে যাই, চলো। ভাগ্নির কথা মতো একটা সরু পথ দিয়ে চলতে শুরু করি। আকাশে তখন আরো ঘন কালো মেঘ জায়গা করে নিয়েছে। হঠাৎ যেন মনে হলো আমাদের পিছনে যেন কেউ আসছে, একটা কালো বিড়াল। রাস্তার মাঝখান দিয়ে আমাদের দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে পাশে জঙ্গলে মিলিয়ে গেল। এই বিড়ালটা মনে হলো কিছু একটা দেখে অমন ভয় পেয়ে পালালো। আমরাও যতই এগোচ্ছি ততই কালো ছায়াটি আমাদের কাছে এগিয়ে আসছে। বাড়ির কাছাকাছি আসতেই
পেছনে কেউ আসছে মনে হচ্ছে যেন, তবে কাউকে তো দেখতে পাচ্ছি না। কিছু সময় বলতেই ঘন কালো ছায়া এক ভয়ঙ্কর রূপ নিল। কালো চেহারা, টিকলো দাঁত, ঝাঁকা লম্বা চুল, হাতে লম্বা বাঁকানো মুখ। মামা, ওটা কি? মূর্তিটা যেন আমাকে দেখছি না, কেবল লোলুপ দৃষ্টিতে ভাগ্নের দিকে তাকিয়ে আছে। একটু একটু করে ভাগ্নের দিকে এগিয়ে আসছে। নিমেষে ভাগ্নে একদম শরীরের কাছাকাছি এসে গেল। তারপরেই ঘটে গেল এক অসম্ভব ঘটনা। ভয়ঙ্কর চেহারাটি বাতাসের মধ্যে ভাগ্নে সরিয়ে ঢুকে গেল। আমি যে কি দেখলাম নিজেই বিশ্বাস করতে পারছিলাম না। ভাগ্নে এবার ধীরে ধীরে আমাদের দিকে তাকালো। চোখ দুটি পুরো সাদা, মুখের ভিতর থেকে কালো রক্ত বের হচ্ছে। মামা, বাড়িতে যাবে না? এই বলে সে একটা হাত আমার হাতে ধরলো। আমার শরীরটা কেঁপে উঠল। জীবন্ত মানুষের হাত এত ঠান্ডা। ওরে, তোর কি হয়েছে রে? আমার কিছু হয়নি তো। তুমি বাড়িতে যাও, আমি একটু শ্মশান থেকে আসছি। এই বলে বাগড়ে হাওয়াতে ভেসে বেরিয়ে গেল। ওরে যাস না, যাস না। আমি দৌড়তে লাগলাম বাড়ির দিকে। এইসব যে কি, আমি তো কিছুই বুঝতে পারছিলাম না। জামাইবাবু, ভাগ্নে, তুমি কোথায় ছিলে? তোমার ভাগ্নে তো বাড়িতে এসে কিছু না বলে শুয়ে পড়লো। শুয়ে পড়লো মানে? দেখো গিয়ে বিছানাতে শুয়ে পড়েছে। জিজ্ঞাসা করলো মেলাতে কেমন ঘুরলি, কিছুই তো বললো না। আমি গিয়ে দেখি সত্যি সত্যি ভাগ্নি শুয়ে আছে। কিছু সময় আমি যে ঘটনাটা ঘটে গেল, তাহলে সেটা কি আমার চোখের ভুল? না, আমি এতটা ভুল দেখলাম। জামাই বাবুকে চোখে দেখা ঘটনা আর কিছু বললাম না। রাতে শুয়ে চোখে ঘুম এলো না। উড়ে উড়েই সেই ভয়ঙ্কর দৃশ্য মনে পড়তে লাগলো। ঘরের কোণের জানলাটার কাছে গিয়ে দাঁড়ালাম। এমন সময় দেখি ভাগ্নে পাশের ঘরে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। অন্ধকারে কিছু সময় তাকিয়ে থাকার পর ভাগ্নের চেহারা বদলে গিয়ে বেরিয়ে এলো সেই ভয়ঙ্কর চেহারা। তারপরে বেরিয়ে গেল অন্ধকারে। আমি এসব কি দেখছি? আমার ভাগ্নেকে এইভাবে শেষ হয়ে যেতে দিব না, ওকে বাঁচাতে হবে। আমি আর সময় নষ্ট না করে বেরিয়ে গেলাম ওকে খুঁজতে। ছায়াটা যেদিকে গেছে আমিও সেদিকে ছুটলাম। বাইরে তখন ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। ঠান্ডার সময় থাকতে বৃষ্টির ফোঁটা যেন বরফের মতো মনে হচ্ছে। আরো কিছুটা যেতেই দেখি একটা গাছের নিচে পড়ে আছে আমার ভাগ্নে অচৈতন্য দেহ। আর একটি গাছের উপরে বসে সেই ভয়ঙ্কর চেহারা। সেই ভয়ঙ্কর চেহারা বললে, একে করছিস? একে তো আর ভাবি না। এখন থেকে এটি হই আমার। ভাগ্নি, এবার চল আমার সাথে। আচ্ছা আচ্ছা, ওকে নিয়ে যা, কিন্তু কিচ্ছু হবে না, ওকে তো ছাড়বো না। ভাগ্নের শরীরে আবার ভয়ঙ্কর চেহারাটা বাতাসের মতো প্রবেশ করলো। মামা, আমাকে নিতে এসেছো বুঝি? এই ভাগ্নে তো আমার আগের ভাগ্নে নেই, এ তো অন্য কেউ। কথা বলার সঙ্গে সঙ্গেই আশেপাশে জঙ্গল থেকেও অপার্থিব শব্দ আওয়াজ কানে আসতে লাগলো। ভাগ্নে এক ধাক্কাতে আমায় দূরে ফেলে দিলে আর বেরিয়ে গেল অন্ধকারে। আমি কাঁদতে কাঁদতে বাড়ির দিকে দৌড়ালাম। শুভ, তোমার ভাগ্নিকে কোথাও খুঁজে পাচ্ছি না। জামাইবাবু, আমার ভাগ্নে কি ওই কালাজুন নিয়ে গেছে? আমি ওকে আটকে রাখতে পারলাম না। তার মানে সব কথাই জামাইবাবুকে খুলে বলি। জামাইবাবু সব শুনে ধপ করে মাটিতে বসে পড়ে। আমি বলেছিলাম কালাসুর আছে। এত রাতে আমাদের কান্নার আওয়াজ পেয়ে পাশের বাড়ি থেকে একটি বয়স্ক লোক এসে উপস্থিত হয়। তিনিও সব কথা শুনে বলেন, তোমরা ভীষণ বড় ভুল করেছ। কালাসুর যে কোনো কল্পনা নয়, এটা এবার বিশ্বাস হলো তো? আপনি কিছু একটু করুন, বাঁচান আমার ছেলেটাকে। উত্তমপুর গ্রামের শেষে কালাসুরের থান আছে, ওখানে পুরোহিতের কাছে এখনই চলে যাও।
আমার সাথে উনিও কিছু উপায় বলতে পারবেন। সেই বৃষ্টি রাতেই তিনজন ছুটলাম কালাসুরের থানে। শ্মশানের পাশে খানটি কবির যাতে আরো ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। থানের পাশে একটা কুড়ে ঘরে পুরোহিত থাকেন। সেই কাছে গিয়ে সব ঘটনা খুলে বলি। কালাসুরকে না মানলে তো এমনটাই হবে। দয়া করে পুরোহিত মশাই ভাগ্নেকে বাঁচান। কালাসুর অপদেবতা। এই অপদেবতার হাত থেকে রক্ষা পেতে আজ রাত বেরোনোর আগেই তার কানে পুজো দিতে হবে। আপনি তো করুন, আচার আমার ছেলেকে। আমাদের কান্না দেখে পুরোহিত মশাইও পুজোর তোড়জোড় শুরু করলেন। কালাসুরকে যেমনটা দেখেছিলাম তার মূর্তিটি অবিকল যেরকম। পুরোহিত মশাই পুজোতে ব্যবহার করলেন মোটা মালভোগ, দুধ, দই, কালো মুরগি। আগুনের সামনে মন্ত্র পড়া শুরু করে কালাসুর রক্ষায় নমঃ, মুক্তির সন্তায় সুরপহা। ঘণ্টাখানেক পুজো করবার পর পুরোহিত মশাই কালাসুরের মূর্তি প্রণাম করে থামলেন। তোমরা এখন বাড়িতে যাও, সব ঠিক আছে। কিন্তু আমার ছেলে। বাড়িতে যাও, ওকে পাবে। তবে ভবিষ্যতে সাবধান, সন্ধেবেলায় বাইরে বেরোনো যাবে না। আর বাইরে বেরোলেও ওই কালো কালির টিপ মাথাতে লাগিয়ে তারপর বেরাবে। আমরা সত্যিই বাড়ি এসে দেখি যে দরজার গোড়াতে অচৈতন্য হয়ে ভাগ্নে পড়ে আছে। পরের দিন সকালে যখন ওর সংজ্ঞা ফেরে তখনও একেবারেই সুস্থ। সত্যি শোভনা, তোমার আগের অভিজ্ঞতার থেকে এটা যেন আরো ভয়ঙ্কর। কালাসুর সত্যি আছে, তা মানতেই হবে। ভীষণ বড় বিপদ থেকে ভাগ্নে রক্ষা পেল। কালাসুরকে যে মানবে না তার তো বিপদ হবেই। আচ্ছা ঠিক আছে, রাত হলো, এবার বাড়ি চল।